আসসালামু আলাইকুম। অষ্টম নিবন্ধনের বিগত সালের জানাচ্ছি। আজকে জ্ঞান বিগত প্রশ্নগুলোতে আমরা দেখতে পাই যে আহ, সাধারণত বিগত সালের প্রশ্নগুলো থেকে 70 থেকে 80% প্রশ্ন কমন এসে যায়। সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এখানে সিরিজ প্রশ্ন সলভিং ক্লাস দিব। তারই ধারাবাহিকতায় এখানে হচ্ছে অষ্টম নিবন্ধনের অষ্টম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা আমরা ক্লাসটি দিচ্ছি। এই পেজের মধ্যেই সপ্তম, ষষ্ঠ, সপ্তম আর এখন চলছে অষ্টম, এভাবে ধারাবাহিক আমার এই ক্লাসটি এখানে দেয়া হবে, আপনারা দেখে যাইতে পারেন। আর এখন যারা জয়েন করেছেন এই ক্লাসটি শেয়ার করে দিবেন, অবশ্যই ক্লাসে রিঅ্যাকশন ইউজ করবেন, তাহলে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন পাবেন। তো দেরি করা যাবে না, আমার সাথে যারা যারা যুক্ত হয়েছেন তারা অবশ্যই ক্লাসটি শেয়ার করতে হবে। দ্রুত শেয়ার করে দেন, শেয়ার করে দেন। আচ্ছা, আমিও শেয়ার করে দিব। আচ্ছা, আমাদের সাথে অলরেডি জয়েন করেছেন কয়েকজন। কে কোথা থেকে জয়েন করছেন, কে কোথা থেকে আমাকে দেখছেন একটু জানিয়ে দিন তো। আমি অষ্টম বেসরকারি নিয়োগ পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল সাধারণ জ্ঞান থেকে, আমি সেগুলো সমাধান করে দিব। ইবতদায়ী প্রধান শিক্ষক, জুনিয়র মৌলবী, জুনিয়র শিক্ষক ও কারি, সাধারণত এই জন্য নিবন্ধন পরীক্ষাটা নিয়েছিল অষ্টম। মনে করে দেখেন তো, 2012 সালে এই পরীক্ষাটা হয়েছিল। তো এই প্রশ্নগুলো থেকে আপনাদের 19তম নিবন্ধনে অথবা 10 থেকে 20তম গ্রেডের চাকরির পরীক্ষা অথবা প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা, এখানে কিন্তু প্রশ্ন থাকবে। সুতরাং বিগত সালের প্রশ্ন ব্যাংক কিনে এগুলো পড়ে ফেলতে হবে। আর আমাদের এই ক্লাসগুলো দেখতে হবে এই কারণে, প্রত্যেকটা ক্লাসের সাথে আমরা কিন্তু ব্যাখ্যা সহ দেই, এবং কি এমনভাবে ক্লাসগুলো নেওয়া হয় যাতে আপনাকে আর পড়তে না হয়। পরীক্ষায় যদি আসে তাহলে আপনি অ্যান্সার করতে পারবেন। সেভাবে হচ্ছে আমাদের এই ক্লাসগুলো আমরা ডিজাইন করে থাকি। স্যার, নিবন্ধনের যে সার্কুলারটা হয়েছে এটাকে আমরা আবেদন করতে পারবো? জি না, এটা হচ্ছে সপ্তম গণবিজ্ঞপ্তি চলছে। যারা 18তম নিবন্ধনে পাশ করে ফেলেছে তাদের মূলত এটা বিজ্ঞপ্তি, এটা আপনাদের না। আপনার যদি নিবন্ধনের সার্টিফিকেট থাকে তাইলে আপনি কেবল কি করতে পারবেন, অংশগ্রহণ করতে পারবেন। আচ্ছা, তো অলরেডি বরিশাল থেকে দেখছেন, শেরপুর থেকে দেখছেন মোহাম্মদ মকসেদ আলী মুরাদ, পঞ্চগড় থেকে দেখছেন সুবর্ণ সাইদ, আমাদের দেখছেন বগুড়া থেকে, ভোলা থেকে জিল্লুর রহমান আমাকে দেখছেন। আচ্ছা, আরো দ্রুত ভাই, আরো দ্রুত শেয়ার করতে হবে। আসসালামু আলাইকুম স্যার, লালমনিরহাট, মাই গড, সে উত্তর অঞ্চল। আচ্ছা, উত্তর অঞ্চলের মানুষজন কিন্তু এখন পড়াশোনাতে এগিয়ে যাচ্ছে। আগে ছিল বরিশাল। বরিশালে দেখে আমি যখন অ্যাডমিশনে ক্লাস নিতাম, অ্যাডমিশন কোচিং এ, সেখানে দেখতাম বরিশালের পোলাপান শুধু ফার্স্ট হয়ে যায়, সেকেন্ড হয়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ, জাহাঙ্গীরনগরে। আর ইদানিং দেখা যাচ্ছে যে আপনার উত্তর অঞ্চলের ছেলেমেয়েরা প্রচুর পড়াশোনা করে, এটা খুবই অ্যাপ্রিসিয়েবল। আপনারা চালিয়ে যান, হ্যাঁ, আপনারা চালিয়ে যান। মনে করা হতো যে পড়াশোনা করেন না, কিন্তু দেখাইয়া দেন যে না, আমরাও পড়াশোনা করি। আমি আমার ক্লাসটি 30 সেকেন্ডের মধ্যে শুরু করবো ইনশাল্লাহ। আপনারা যারা এখনো শেয়ার করেননি দ্রুত শেয়ার করে ফেলতে হবে, দ্রুত ক্লাস শেয়ার করে দিতে হবে। আমি তারপরে ক্লাস শুরু করছি। আমি কি বলছিলাম, আমি বলছি যে বিগত সালের প্রশ্নগুলো থেকে 70 থেকে 80 ভাগ প্রশ্ন কমন। দেখেন আপনি, 70 থেকে 80 ভাগ প্রশ্ন কমন আসে বিগত সালের। এটা কি শুধু নিবন্ধনে স্যার? না, এটা হচ্ছে বিসিএস অথবা এনটিআরসিএ অথবা 10 থেকে 20তম গ্রেডের যে চাকরিগুলো আছে এখানে, অথবা আপনার যে প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা দিবেন, এখানেও দেখবেন যে এই প্রশ্নগুলো থেকে 70-80% প্রশ্ন আপনার কমন থাকবে। সেই জন্য এগুলোকে অবহেলা না করে যত্ন করে ব্যাখ্যা সহ পড়বেন। কি ভাইয়া? ব্যাখ্যা সহ। এই ব্যাখ্যা সহ পড়তে হবে, শুধু লাইন বাই লাইন মুখস্থ করলে মনে থাকবে না। বুঝতে পেরেছেন? মনে থাকবে না কেন? যদি আপনি লাইন বাই লাইন মুখস্থ করতে যান।
আপনাকে মনে রাখতে হলে যে কাজটা করতে হবে, ব্যাখ্যা সহকারে নোট করবেন, প্রয়োজনে কিছু কিছু বিষয় আছে নোট করবেন। তাহলে আমি শুরু করে দিচ্ছি। হ্যাঁ, আমার ক্লাসটি আপনারা 19তম নিবন্ধন যারা দিবেন, 19তম নিবন্ধন, এই নিবন্ধনধারীরা, তাদের জন্য আমি কিছু সুখবর দিব আমার এই ক্লাসে। দেখতে থাকেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার এই প্রথম ক্লাসের প্রশ্ন যেটা, সেটা হচ্ছে কোন বাংলাদেশি দুইবার এভারেস্ট শৃঙ্গে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন? আপনারা কমেন্টে জানাবেন। আমি প্রতিটা প্রশ্নের জন্য 10 বা 15 সেকেন্ড সময় দিব। দশ বা 15 সেকেন্ড সময় দিব। কোন বাংলাদেশি দুইবার এভারেস্ট শৃঙ্গে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন? দেখি অ্যান্সার করবেন আপনারা, কয়জন পারেন। ঠিক বলছেন, অনেকের উত্তর সঠিক হয়েছে, অনেকে ভুল দিচ্ছেন, মুসা ইব্রাহিম দিয়ে দিচ্ছেন, কিন্তু উত্তর এটা না। উত্তর হবে এম এ মুহিত। এম এ মুহিত এভারেস্ট শৃঙ্গে উঠেছেন প্রথম কত সালে? প্রথম 2011 সালে। আর দ্বিতীয়বার তিনি উঠেছিলেন 2012 সালে। তাহলে 2011 এবং 12 সালে হচ্ছে পরপর দুইবার তিনি পতাকা উত্তোলন করেছিলেন। তার আগে মুসা ইব্রাহিম, মনে রাখবেন, যদি বলা হতো মুসা ইব্রাহিম কত সালে এভারেস্টে জয় করেছিলেন, তখন মনে রাখতে হবে এই যে মুসা ইব্রাহিম এভারেস্ট শৃঙ্গ জয় করেছিলেন 2010 সালে। ঠিক আছে, 2010 সালে হচ্ছে মুসা ইব্রাহিম প্রথম বাংলাদেশি হিসাবে, তাহলে প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্টে উঠেছিলেন যিনি, তার নাম হলো মুসা ইব্রাহিম। আর দ্বিতীয় ব্যক্তি হিসেবে এম এ মুহিত 2011 সালে প্রথম, 2012 সালে দ্বিতীয়বার তিনি এভারেস্ট শৃঙ্গে উঠেছিলেন এবং পতাকা উত্তোলন করেছিলেন। আর এভারেস্টটা কি? এভারেস্ট হলো পৃথিবীর সর্বোচ্চ স্থান বা সর্বোচ্চ শৃঙ্গ। তাহলে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ যেটি, সেটা হলো এভারেস্ট শৃঙ্গ। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ যেটি, এটার নাম কি বলেন? এভারেস্ট শৃঙ্গ। এই এভারেস্ট শৃঙ্গের সর্বোচ্চ শিখরে উঠেছিলেন আমাদের মুসা ইব্রাহিম। লালমনিরহাটের এই মুসা ইব্রাহিম পৃথিবীতে বাংলাদেশে প্রথম ব্যক্তি হিসেবে এভারেস্টে উঠেছিলেন। ঠিক আছে। আর যদি বলা হয় পৃথিবীর প্রথম কোন ব্যক্তি এভারেস্টে উঠেছিলেন, তার নাম হচ্ছে ওই যে এডমান্ড হিলারি। আপনার নাম শুনেছেন, এডমান্ড হিলারি। ওনার নাম হচ্ছে এডমান্ড হিলারি। এডমান্ড হিলারি, এই সে এডমান্ড হিলারি, তিনি প্রথম এভারেস্টে উঠেছিলেন। তো এই হচ্ছে বিষয়। আর যদি বলা হয় বাংলাদেশে কে, বাংলাদেশে প্রথম মুসা ইব্রাহিম। বাংলাদেশে কোন ব্যক্তি দুইবার এভারেস্টের চূড়ায় উঠেছিলেন, তার নাম হলো এম এ মুহিত। আচ্ছা, তাহলে এটা যারা পারলেন তারা দ্বিতীয় প্রশ্নের জন্য রেডি হন। দ্বিতীয় প্রশ্ন কোনটা? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কবি জসিমউদ্দিনের কবর কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? কবর কবিতাটি কোন পত্রিকায় কত সালে প্রকাশিত হয়? দেখি আপনারা অ্যান্সার করেন তো। আচ্ছা, কবি জসিমউদ্দিনের কবর কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে কল্লোল পত্রিকায়। ঠিক আছে, কল্লোল পত্রিকায় 1928 সালে। তবে মুসলিম ভবন নামে আরেকটা পত্রিকা আছে, একটু লিখে নেন, মুসলিম ভবন পত্রিকায়। তাহলে মুসলিম ভবন পত্রিকায় কত সালে? 1928 সালে কবর কবিতাটি প্রকাশিত হয়। এইখানে তোর দাদির কবর,
ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে, এতটুকু তার ঘরে এনেছিল সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে যাবে বলে কেঁদে ভাসাই তো বুক। কি চমৎকার এক কবিতা লিখলেন ছাত্র বয়সে আমাদের পল্লী কবি জসিমউদ্দিন। তো এই জসিমউদ্দিনের কবিতাটি 1928 সালে কল্লোল পত্রিকায় প্রকাশিত হয়। অপশনের মধ্যে কল্লোল না থাকলে হবে মুসলিম ভবন পত্রিকায়। ঠিক আছে, মুসলিম ভবন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল। তো এই হচ্ছে বিষয়। এবার আসেন যদি পরীক্ষা আসে, কল্লোল পত্রিকা প্রথম প্রকাশিত হয় কত সালে? 1923 সালে। এটা নজরুলের। কল্লোল পত্রিকাটা 1923 সালে নজরুল সম্পাদিত পত্রিকা। আচ্ছা, 3 নম্বর প্রশ্নে দেখি কি কি করেছে। দেখেন 3 নম্বর প্রশ্নটা, মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানীর নাম কি? এটা অষ্টম বেসরকারি শিক্ষক নিবন্ধনে এসেছে 2012 সালে। তো এটা কি কুয়ালালামপুর নাকি পুত্রজায়া, পিনাং নাকি কুয়াংটান? এগুলো সবগুলোই মূলত হচ্ছে মালয়েশিয়ার। তবে পুত্রজায়া যেটি, এটি হচ্ছে মূলত প্রশাসনিক রাজধানী। তাহলে প্রশাসনিক রাজধানী কোনটি? এটা হচ্ছে পুত্রজায়া। আর সার্বিক রাজধানী যেটি, বাণিজ্যিক রাজধানী, এটা হচ্ছে কুয়ালালামপুর। ঠিক আছে, কুয়ালালামপুর। যেমন বাংলাদেশের যদি বলা হয় বিডি, বাংলাদেশের প্রশাসনিক রাজধানী কোনটি? তাহলে আমরা জানি বাংলাদেশের প্রশাসনিক রাজধানী সেটা হলো ঢাকা। আর যদি বলা হয় বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী কোনটি, তাহলে বাণিজ্যিক রাজধানী হচ্ছে চট্টগ্রাম। তারপরে যদি বলা হয় বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী কোনটি, তাহলে সেটা হচ্ছে কুষ্টিয়া এবং ব্রাহ্মণবাড়িয়া। তবে কুষ্টিয়াটাই আমি বেশি পেয়েছি বইতে। তারপরে যদি বলা হয় ইলিশের রাজধানী কোনটি, তাহলে বলেন তো, ইলিশের রাজধানী যেটি, এটা হচ্ছে আমাদের চাঁদপুর, এবং চাঁদপুরকে আবার ইলিশের বাড়িও বলা হয়। তারপরে যদি বলা হয় আমের রাজধানী কোনটি, তাহলে সেটা হচ্ছে চাপাই। বাংলাদেশের যে জেলাটা সবচেয়ে বেশি লেটার রয়েছে, এটা হচ্ছে চাপাই নবাবগঞ্জ। এত বেশি লেটার কোনো জেলাতে নাই। এই চাপাই নবাবগঞ্জ জেলা হচ্ছে আমের রাজধানী হিসেবে পরিচিত। তো এরকম বিভিন্ন পরীক্ষাতে আমরা প্রশ্ন দেখি। তো সেই জন্য এই রাজধানী থেকে একটা যেহেতু প্রশ্ন আসে, আপনার রাজধানী, ভাষা, মুদ্রা, পার্লামেন্ট এগুলো পড়ে ফেলতে হবে। তাহলে আমরা কি দেখলাম? এই বিষয়টা দেখলাম। তো দ্রুত করতে হবে। যারা এখনো ক্লাসটি শেয়ার করেন নাই, দ্রুত শেয়ার করে দিতে হবে, শেয়ার করে ফেলতে হবে। শেয়ার করে দেন। তারপরে আমরা সামনে চলে যাই। সামনে চলে গেলাম। এখানে প্রশ্ন হচ্ছে বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? এই যে আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, যারা জাতিসংঘের সদস্যপদ লাভ করেছিলাম 1974 সালে, আর 1972 সালে পর্যবেক্ষকের মর্যাদা পেয়েছিলাম। তো এই যে বাংলাদেশ সদস্যপদ 1974 সালে পেয়েছে, কততম সদস্যপদ পেয়েছে দেখি কমেন্টে জানান তো। কততম সদস্যপদ পেয়েছে এটা কমেন্টে জানান আপনারা। আচ্ছা, একজনে সেতু সরকার অ্যান্সার করেছেন সঠিক। তারপরে হলো এমডি রেজওয়ান আলী। একজনে 3-4 বার করে আর সবাই শুধু দেখে, এটা ঠিক না। ঠিক আছে, আপনাকে কমেন্ট করে জানাতে হবে যে আপনি পারেন, তাহলে না আপনার ভিতরে মোটিভেশন ঢুকবে। আপনি নিজেকে মোটিভেট করতে জানতেছেন না। যখন আপনি পারবেন কোনো কাজ, ওই কাজটা করতে ভাল লাগবে। যে খেলা আপনি পারবেন, দেখবেন ওই খেলা টিভিতে দেখলেও ভাল লাগে, নিজে খেললেও ভাল লাগে। ঠিক আছে, এই জন্য হচ্ছে আপনাকে প্র্যাকটিসটা করতে হবে। রেজওয়ান আলী সঠিক বলেছেন। অনেকে সঠিক অ্যান্সার দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। ফাতেমা হক, আকলিমা, তারপরে সুমি আক্তার, তারপর হচ্ছে রুবি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, জাহাঙ্গীর আলম। তার মানে হচ্ছে
জাতিসংঘের 136তম সদস্য। বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য। এই প্রশ্নটা এসেছে, এই প্রশ্নটা পরীক্ষার মধ্যে এসেছে। এই জন্য এগুলো আরো গুরুত্ব দিয়ে পড়বেন, কারণ জাতিসংঘ এমন একটা টপিক, এখান থেকে অনেক প্রশ্ন আসে। জাতিসংঘ থেকে আপনার প্রশ্ন পরীক্ষাতে আসবেই, সুতরাং জাতিসংঘ ভালো করে পড়বেন। তারপরে আসেন পরের প্রশ্ন। এখানে বলেছে রক্ত জমাট বাঁধার জন্য কোনটির প্রয়োজন নাই? অনুচক্রিকা নাকি হরমোন নাকি ফেব্রিনোজেন নাকি প্রথ্রম্বিন? বলেন তো, প্রথম্বিন কোনটা হবে সঠিক অ্যান্সার? কোনটা হবে? সুমি আক্তার অ্যান্সার করেছেন। তারপরে গুড। আচ্ছা, শেয়ার দেন, শেয়ার শেয়ার। গুড গুড। আচ্ছা, যারা অ্যান্সার করেছেন অনেকে খ খ খ খ বলছেন, আসলে কি ক না খ? ক না খ অনুচক্রিকা, মানে এক একজন এক একটা বলতেছেন, তাই তো? এক একজন এক একটাই বলছেন। তার সঠিক অ্যান্সার কোনটা হবে? রক্ত জমাট বাঁধার জন্য কোনটি প্রয়োজন নেই? রক্ত জমাট বাঁধার জন্য কোনটি প্রয়োজন নেই? ভিটামিন সি প্রয়োজন নাই। রক্ত জমাট বাঁধার জন্য ভিটামিন কে, ক্যালসিয়াম, তারপরে কি ফিব্রিনোজেন এবং প্লেটলেটস, এগুলা প্রয়োজন হয় না, তাই না? কোনটার প্রয়োজন নাই? এখানে আমাদের প্রশ্নে কি আছে? প্রশ্নে যে ফেব্রিনোজেন এটা নাকি অনুচক্রিকা, আপনারা অনেকেই হরমোন দিয়েছেন, তাই তো? এটা কনফিউশন, এটা আসলে কনফিউশন প্রশ্ন। সঠিক অ্যান্সার এখানে আসলে কোনটা এটা বলা নাই। আচ্ছা, আপনাদের এটা সুখবর দিচ্ছি, আমি আমি পড়াচ্ছি, আমি আবার সামনে যাব, যেহেতু আজকে আমাদের একটা কোর্স চালু করতে চাচ্ছি। আপনাদের আহ, একটা ইচ্ছা ছিল যে আমরা 19তম নিবন্ধনে একটা কোর্স করতে চাই, তো সেজন্য আপনাদের জন্য মূলত একটা কোর্স চালু করেছি, যেটা আজ রাত থেকে শুরু হচ্ছে। 19তম নিবন্ধনের একবারে সম্পূর্ণ নতুন একটা ব্যাচ আমরা চালু করছি। এই ব্যাচের মধ্যে আপনার সুবিধা কি কি থাকবে? যেমন এই ব্যাচে আপনি যদি ভর্তি হন, এখানে 100টি প্লাস ক্লাস আছে, 100টি প্লাস পরীক্ষা আছে, 100টা প্লাস রেকর্ড ক্লাস থাকবে। তারপরে 100টা পড়ার, আমরা এই ক্লাসের পড়া আমরা ক্লাসের মধ্যে শেষ করে দিব। যে 100টা ক্লাস আপনি যদি করেন, এটা জীবন একটা সম্পদ হয়ে থাকবে। তা আপনি আমাদের সাথে যুক্ত যদি থাকতে চান, যদি আমাদের এই কোর্সে আপনি ভর্তি হতে চান, তাহলে ভর্তি হতে পারেন। যেটা আজকে থেকে আপনি লেকচার 1 থেকে শুরু করতে পারবেন। এই যে লেকচার 1 থেকে আমরা আজকে শুরু করব। এটা হচ্ছে রাতে, মূলত আজ রাত থেকে আমরা শুরু করছি 19তম নিবন্ধনের নতুন ব্যাচ। আজ রাত থেকেই শুরু, ইনশাল্লাহ শুরু। তো যারা যারা আমাদের এই কোর্সটিতে ভর্তি হতে চান, তাদের ফি আমরা নির্ধারণ করেছি 3000 টাকা। তবে লাইভ চলাকালীন সময় 3000 না, মাত্র 1199 টাকা দিয়ে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। এই নাম্বারে বিকাশ অথবা নগদে সেন্ড মানি করবেন। আমরা এখানে কি কি পড়াবো? আমরা এখানে জি কে বেসিকটা ধরে ধরে পড়াবো, বাংলা বেসিকটা ধরে ধরে পড়াবো, ইংলিশ বেসিক ধরে ধরে পড়াবো, ম্যাথ একবারে, ম্যাথ আমাদের রবিন স্যার টোটালি বলা চলে টেকনিক দিয়ে দিয়ে পড়ান। তারপর হচ্ছে ডেইলি সায়েন্স। এই যে 5টি সাবজেক্ট আমরা আমাদের এই কোর্সের মধ্যে আপনাকে কমপ্লিট করে দিব। আপনারা জানেন নিবন্ধনের 2টা পার্ট থেকে প্রশ্ন আসে, একটা হচ্ছে জেনারেল পার্ট আর একটা সাবজেক্টিভ পার্ট। জেনারেল পার্ট থেকে 100, সাবজেক্টিভ পার্ট থেকে 100, টোটাল 200 নাম্বারের পরীক্ষা হবে এই দেখা যাচ্ছে যে 19তম নিবন্ধনে। এখন আপনি যদি
19তম নিবন্ধনের প্রার্থী হয়ে থাকেন, তাহলে সাবজেক্টিভ অর্থাৎ আপনি অনার্স এবং মাস্টার্সে যে সাবজেক্টটি করেছেন তার উপরে এমসিকিউ আকারে অথবা এক কথায় এরকম 100টা প্রশ্ন করা হবে, যেখানে 100 নাম্বারের প্রশ্ন হবে। আর যারা হচ্ছে জেনারেলে দিবেন তাদের জন্য হচ্ছে এই 5টা সাবজেক্ট থেকে প্রশ্ন করবে, টোটাল 100 এমসিকিউ। এই 100 এমসিকিউর মধ্যে আপনাকে 100ই অ্যান্সার করতে হবে। তবে আপনি যেটা না পারেন সেটা করবেন না, কিন্তু আপনাকে যদি অ্যান্সার করেন তাহলে আপনার কি হবে এখানে, তাইলে আপনার মিনিমাম 80% যদি নাম্বার পান, আর ওখানে যদি আপনি 80% নাম্বার পান, তার মানে আপনি টিকে গেলেন। ঠিক আছে, সব মিলিয়ে 80% যদি নাম্বার পান অথবা 70% পাইলেও আপনাকে পাস করাবে। ঠিক আছে, তখন আপনার সিলেকশন অনুযায়ী, ধরেন আপনি চাচ্ছেন যে ঢাকাতে কোনো একটা স্কুলে আপনি চাকরি করতে চান, কিন্তু সেটা হবে না, আপনার পোস্টিং কি আপনার এলাকায় পড়বে, তাহলে মন্দ কি? আপনার এলাকায় যদি আপনাকে চাকরি দেয় তাহলে আপনার পজিশন ঠিক থাকলো, সবাই আপনাকে চিনলো এজ এ টিচার, এজ এ ম্যাডাম হিসাবে, এটা ভালো না? সুতরাং নো টেনশন, আপনি যেখানে হয় হোক, আল্লাহ ভরসা। 19তম নিবন্ধনটাকে আপনি আপনার জীবনের একবারে গুরুত্ব দিয়ে দেখবেন, কারণ অনেকের চাকরি শেষ হয়ে যাচ্ছে, মুখ দেখাতে পারছেন না ফ্যামিলিতে। যদি এমন অবস্থা হয় যে ভাইয়া আমি আসলে আর পারছি না, আর নিতে পারছি না, তাহলে আপনাকে বলবো যে ভাই অথবা বোন, আপনি এই 19তম নিবন্ধনটা হাতছাড়া করেন না। একবার যদি হারান বুঝবেন ঠেলা। অনেকে আছে আমাদের মধ্যে, অনেকে আছে, আরে দূর কি হবে, এ দূর কি হবে যারা, এরা জীবনে সবচেয়ে বেশি কষ্টে থাকে। ঠিক আছে, অনেক কষ্ট তারা ভোগ করতে হয়। তা আপনাকে ভোগ করতে হবে না যদি আপনি সচেতন হন। সচেতনরা মানে সাবধানতা অবলম্বন করার কারণে তাদের জীবনটা এনজয়েবল হয়। ঠিক আছে, সচেতন হয়ে যান, আপনি ভর্তি হয়ে যান, আমাদের সাথে জার্নিতে আসেন, আমরা আপনাকে গাইডলাইন করব। তবে হ্যাঁ, আমরা কিছু রুটিন দিব, আমরা কিছু সিস্টেম শিখাবো। এই সিস্টেম যদি আপনি ফলো করেন এবং যদি সেই মন মানসিকতা থাকে, তাইলে আপনি ভর্তি হন, আদারওয়াইজ ভর্তি হওয়ার দরকার নেই। ঠিক আছে, আমাদের কথা শুনতে হবে, কারণ আমাদের এখানে ভর্তি হয়েছে, চান্স পায় নাই, কোথাও চাকরি হয় নাই, এরকম খুব কম সংখ্যক বেকার আমাদের সাথে যুক্ত হয়ে, ঠিক আছে, যুক্ত হয়েছে, অথচ বেকার অবস্থা এখনো দিনাতিপাত করছে। বিষয়টা এমন না, আপনার ইনশাল্লাহ রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। আমরা যে গাইডলাইন করব, আমরা যে ক্লাসগুলো নিব, এই ক্লাসগুলো যদি আপনি ফলো করেন, ঠিক আছে, যারা ভর্তি হতে পারেন। এবার আসেন পরের প্রশ্ন, কত বছর পর পর হেলির ধূমকেতু দেখা যায়? কত বছর পর পর হেলির ধূমকেতু দেখা যায়? এই প্রশ্নটা দেখেন 8ম নিবন্ধনে এসেছে। কত বছর পর পর হেলির ধূমকেতু দেখা যায়? কত বছর পর পর হেলির ধূমকেতু? 56, 65 নাকি 76 নাকি 85? কত বছর পর পর? এইটা মূলত 75 বা 76 বছর পর পর হেলির ধূমকেতু দেখা যায়। তাহলে হেলির ধূমকেতুটা দেখা যায় কবে? 75 বা 76 বছর পর পর। 75 বা 76 বছর পর পর। সর্বশেষ 1986 সালে দেখা গিয়েছিল। তাহলে সর্বশেষ দেখা যায় কত সালে? 1986-তে। 1986 সালে সর্বশেষ এই হেলের ধূমকেতুটা দেখা গিয়েছিল। তো এই হচ্ছে বিষয়। আরেকটা প্রশ্ন, সেটা হলো যে একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে রক্ত থাকে কত? 2 থেকে 3 লিটার। যে ভাই আমি ভর্তি হব, আচ্ছা, যারা যারা ভর্তি হতে চান, ঠিক আছে, যারা যারা ভর্তি হতে চান যে আমি ভর্তি হতে চাই, এটা কমেন্টে জানান। ঠিক আছে, কমেন্টে জানান। আর যারা অলরেডি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে হ্যাঁ আমি ভর্তি হব, তারা হচ্ছে এই যে নাম্বার দেয়া আছে, এই নাম্বারে বিকাশ অথবা নগদ থেকে আপনি 1199 টাকা পাঠাবেন। কারণ আমাদের সাথে যেহেতু আপনি ক্লাস করছেন, তাই আপনাকে ডিসকাউন্ট দিচ্ছি। আর আমি লাইভ যখন কেটে দিব তখন আপনি 3000 টাকা দিতে হবে। লাইভ কেটে দিলে আপনি ভর্তি হতে চাইলে 3000 টাকা, কিন্তু লাইভ চলাকালীন সময় আমরা 3000 টাকা নিচ্ছি না, আমরা নিচ্ছি মাত্র কত? 1199 টাকা। 1199 টাকা অনলি। ঠিক আছে, অনলি 1199 টাকা দিয়ে আমরা কিন্তু আপনাকে নিচ্ছি।
তাহলে একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে, বাহ, এই তো অনেকে অ্যান্সার করে ফেলেছেন। অচিন পাখি অ্যান্সার করেছেন, নাসরিন অ্যান্সার করেছেন, বিনা রিনি, তারপর হচ্ছে হাফিজ অ্যান্সার করেছেন। তারপরে আমাদের পপি রয় অ্যান্সার করেছেন, ডুলি মারিয়াম অ্যান্সার করেছেন। বাহ, যারা যারা অ্যান্সার করেছেন সবাইকে মোবারকবাদ। সবাই সবাই যারা যারা অ্যান্সার করেছেন সবাইকে মোবারকবাদ, এই কারণে যে আপনার আপনার উত্তরগুলো সঠিক হচ্ছে। তারপর হচ্ছে শিলা শারমি সোনিয়া, যে ভাইয়া আমি টাকা পাঠিয়েছি চেক করেন। আচ্ছা, আপনার লাস্ট নাম্বারটা দেন তো। আপু আপনার লাস্ট নাম্বারটা একটু এখানে জানান, তাইলে আমরা চেক করতেছি। ওকে, আচ্ছা তাহলে দেখেন। আচ্ছা, যারা যারা টাকা পাঠিয়েছেন লাস্ট নাম্বারটা দিয়েন। ওকে, একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে রক্ত থাকে কত লিটার? 2 থেকে 3, 4 থেকে 5? আচ্ছা, 5 থেকে 6 লিটার, এটাই সত্য। তার মানে 5 থেকে 6 লিটার একজন পূর্ণবয়স্ক একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে কি থাকে? রক্ত থাকে, এটাই সত্য। একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরের মধ্যে রক্ত থাকে হচ্ছে 5 থেকে 6 লিটার। একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে 5 থেকে 6 লিটার রক্ত থাকে। একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে কি থাকে? 5 থেকে 6 লিটার রক্ত থাকে। ডান। আচ্ছা, তারপরে দেখেন পরের প্রশ্নটা। পরের প্রশ্ন, এই প্রশ্নের উত্তর আপনারা করবেন। এটা কতবার পরীক্ষা এসেছে দেখেন তো? অনেকবার পরীক্ষা এসেছে না? অনেকবার পরীক্ষা এসেছে, অনেকবার। যে সমুদ্র সীমা নিয়ে মিয়ানমারের সাথে বিরোধ নিষ্পত্তির ফলে আমরা কি পেয়েছি? 1 লক্ষ বর্গ কিলোমিটার ও বেশি জলসীমা, নাকি 50,000 বর্গ কিলোমিটারের বেশি জলসীমা, নাকি 12,000 বর্গ কিলোমিটারের জলসীমা, না কোনোটাই নয়? তো মিয়ানমারের সাথে আমাদের সমুদ্র সীমা নিয়ে একটা রায় হয়েছিল কত সালে? 2012 সালে, তাই না? 2012 সালে বাংলাদেশ ও মিয়ানমারের সাথে সমুদ্র সীমার বিরোধ নিষ্পত্তি হয়েছিল। আর 2014 সালে বাংলাদেশের সাথে ভারতের সমুদ্র বিষয়ক মামলার রায় হয়েছিল। এখন এখানে আসলে সঠিক অ্যান্সার কোনটা দেখি, আপনারা অ্যান্সার করেন তো, পারেন কিনা? সঠিক অ্যান্সার 1 লক্ষ বর্গ কিলোমিটারেরও বেশি। জি, যারা যারা ক অ্যান্সার করেছেন, ক, তাদেরটাই সঠিক হয়েছে। যারা ক অ্যান্সার করেছেন তাদেরটাই সঠিক হয়েছে, অর্থাৎ 1 লক্ষ বর্গ কিলোমিটারেরও বেশি। আর বাংলাদেশের সমুদ্র সীমার আয়তন কত জানেন? 1,18,000। 1,18,000 প্লাস সমুদ্র সীমা, 1,18,000 প্লাস কি সমুদ্র সীমা রয়েছে? 1,18,513 মেবি আমাদের সমুদ্র সীমা রয়েছে। মূলত বাংলাদেশের সাথে মাত্র একটি সমুদ্রের সীমানা রয়েছে। অনেকগুলো নদী আছে কিন্তু সমুদ্র তো একটা। এটার নাম কি? এটার নাম হচ্ছে বঙ্গোপসাগর। তাও এটা সমুদ্র না, এটা উপসাগর। আচ্ছা, জি ভাইয়া আমি টাকা পাঠিয়েছি। গুড। যারা টাকা পাঠিয়েছেন নো টেনশন, আপনাকে গ্রুপে আমরা এখনই অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ, আপনি জাস্ট লিখবেন কি, সেন্ড মানি ডান, সেন্ড মানি ডান, জাস্ট এতটুকু লিখবেন কমেন্টে। আর স্ক্রিনশট দিবেন সেম নাম্বারে। এই নাম্বারে আপনি স্ক্রিনশট দিয়ে দিবেন, তাহলে আমরা আপনাকে গ্রুপে অ্যাড করে দিব। ঠিক আছে, নাম্বার একটাই, উপরে নিচে আমি যে নাম্বার দেখাচ্ছি একটাই নাম্বার আমাদের এই পেজে, 01767265758। এই নাম্বারে হচ্ছে আপনি 1,199 টাকা পাঠাবেন, কারণ আজকেই শেষ। আজকে হচ্ছে আমাদের 1 নাম্বার ক্লাস, নিবন্ধনের 1 নাম্বার লেকচার শুরু হবে আজ থেকে। তাহলে লেকচার 1 যারা যারা করতে চান, যে ভাইয়া আমরা লেকচার 1 থেকে আমরা শুরু করতে চাই, কারা কারা আছেন বলে দেন। কারা কারা জয়েন করতে চান একবার 1 নং লেকচার থেকে? যারা যারা 1 নং লেকচার থেকে জয়েন করতে চান তারা হচ্ছে দ্রুত, আর দেরি করবেন না, দ্রুত। আমি যতক্ষণ পর্যন্ত লাইভে আছি ততক্ষণ পর্যন্ত আপনাদের এই 1,199 টাকা দিয়ে
আমরা নিচ্ছি, তারপরে তারপরে কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তারপরে আবার আমরা এটা বাড়াইতে পারি, আমরা ফি বাড়াবো। এবার আসেন, ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের কমনওয়েলথভুক্ত কয়টি রাষ্ট্রের রানী এবং রাষ্ট্রপ্রধান? তাহলে ব্রিটেনের রাজা বা রানী কমনওয়েলথভুক্ত রাষ্ট্রগুলোর কি থাকেন? সরকার প্রধান হিসাবে তারা কাজ করে থাকেন। তাহলে সেটা কয়টা রাষ্ট্রের? 20টি রাষ্ট্রের, নাকি 16টি, নাকি 14টি, নাকি 10টি? কয়টা দেশের প্রধান হিসাবে তিনি কাজ করে থাকেন? দেখি অ্যান্সার করুন আপনারা। কয়টা দেশের? সঠিক অ্যান্সার কোনটা? হ্যাঁ, সঠিক অ্যান্সার হবে 14টি। হ্যাঁ, 14টি দেশের সরকার প্রধান হিসেবে কাজ করেন কে? ব্রিটেনের রাজা বা রানী। আগে ছিল 15টি, কিন্তু একটি রাষ্ট্র বের হয়ে গিয়েছে। তাহলে এই যে কমনওয়েলথ হচ্ছে ওই সংগঠন যারা একসময়, যে সকল রাষ্ট্রগুলো একসময় ব্রিটিশদের উপনিবেশে ছিল, বর্তমানে তারা স্বাধীন। ওই স্বাধীন রাষ্ট্রগুলোকে নিয়ে ব্রিটিশরা একটা সংগঠন তৈরি করলো, আধুনিকভাবে, আধুনিক প্রযুক্তি দিয়ে, আধুনিক চিন্তা ভাবনা দিয়ে, যাতে তাদেরকে ডমিনেট করতে পারে। আর ওই ডমিনেটর সংগঠনের নামই হচ্ছে কমনওয়েলথ। ঠিক আছে, বাংলাদেশ সর্বপ্রথম যেই সংস্থার সদস্যপদ লাভ করেছে তার নাম কি বলেন? বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সর্বপ্রথম যেই সংস্থার সদস্যপদ লাভ করেছে তার নাম কি? হ্যাঁ, স্যার সাবজেক্টিভে ভর্তি হতে চাই, অবশ্যই হতে পারবেন, আমরা জানাবো। হ্যাঁ, আমরা অলরেডি ঘোষণা দিব আপনাদেরকে, ইনশাল্লাহ, নো টেনশন। স্যার আমি ভর্তি হতে চাই, আচ্ছা, হ্যাঁ অবশ্যই ভর্তি হন ভাই। এই তো আমি তো নাম্বার দিয়েছি, এই নাম্বারে হচ্ছে আপনি টাকা পাঠাবেন, 1199 দিয়ে ভর্তি হয়ে যান। 1199 টাকা দিয়ে আপনি ভর্তি হয়ে যেতে পারবেন। এই যে এই নাম্বারটাতে 01767265758, এই নাম্বারে যদি আপনি টাকা পাঠান, আমরা আপনাকে একটা পার্সোনাল গ্রুপে অ্যাড দিব, যেখানে আপনার প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকবে সিরিয়াল বাই সিরিয়াল। ধরেন GK1, GK2, GK3, ইংলিশ 1, ইংলিশ 2, ইংলিশ 3, ইংলিশ 4, বাংলা 1, বাংলা 2, এভাবে সিরিয়ালে ক্লাস থাকবে। আপনার যখন খুশি, যতবার খুশি ততবার দেখতে পারবেন। আসেন, এই প্রশ্নটা কোন কোন ক্ষেত্রে সাফল্য অর্জন করায় বাংলাদেশ 2010 সালে জাতিসংঘ পুরস্কার লাভ করে? এমন কোন ক্ষেত্র যেটাতে সফলতা অর্জন করেছে বাংলাদেশ, তাই তৎকালীন সময়কার প্রধানমন্ত্রীকে পুরস্কারটা দিয়েছে? শিশু মৃত্যু হ্রাস, নাকি প্রসূতি মৃত্যু হ্রাস, মাতৃ মৃত্যু হ্রাস, নাকি শিক্ষার হার বৃদ্ধি? এটা আপনারা মনে হয় এই প্রশ্নটা পেয়েছেন, অনেক জায়গায় পেয়েছেন এই প্রশ্নটা। দেখি অ্যান্সার করেন। জি, সর্বপ্রথম কমনওয়েলথ, জি ঠিক আছে। শিশু মৃত্যু হ্রাস আমরা চেক করি। হ্যাঁ, তার মানে শিশু মৃত্যু হ্রাস। তাহলে যে ক্ষেত্রে অবদান রাখার জন্য সেটা হচ্ছে শিশু মৃত্যু হ্রাস। এই শিশু আগে গর্ভ হওয়ার সময় বা কি বলে ডেলিভারির সময় অনেক শিশু মারা যেত, আর তার আগে মারা যেত মায়েরা। বাংলাদেশে ডেলিভারির সময় 50% মায়েরা মারা যেত। ঠিক আছে, এই জন্য আমাদের ইসলামের মধ্যে বলা আছে, ডেলিভারির সময় যদি কোনো মা মারা যায় তাহলে তিনি হচ্ছেন শহীদ। মানে কি পরিমাণ পেইন নিয়ে তারপরে তাকে বিদায় হতে হয়। ঠিক আছে, একটা একটা ফুল ফুটাতে দেখা যাচ্ছে যে মায়েদের জীবন শেষ হয়ে যেত। তো এটা আধুনিক বিজ্ঞান এসে এটাকে অনেক সহজ করে ফেলেছে। আবার আরেকটা সমস্যা দেখা দিল যে এখন ঠিক আছে, বিজ্ঞান সবকিছু ঠিক আছে, কিন্তু শিশু মরে যেত। পরবর্তীতে এই শিশু কি হয়, শিশু মৃত্যুটা হ্রাস করে, এবং কি বিশ্বের বিভিন্ন পর্যবেক্ষকদের সহায়তা নিয়ে এটা যখন কমিয়ে আনে, তখন বাংলাদেশ সরকারকে একটা পুরস্কার দেয় জাতিসংঘ। ঠিক আছে, জাতিসংঘ পুরস্কার এটা। আচ্ছা, এবার আসেন 12 নং প্রশ্ন, মানবদেহে HIV প্রবেশ করার কয়দিনের মধ্যে শরীরের এইডস এর লক্ষণ দেখা যায়? আমাদের এখানে কেউ কে আছেন এইডস রোগী, যিনি এইডস নিয়ে অনেক কষ্টে আছেন? যদি থাকেন হ্যাঁ লেখেন, আপনার ফ্রি। যে এইডস রোগী তার ফ্রি। মানবদেহে HIV প্রবেশ করার কয়দিনের মধ্যে, কতদিনের মধ্যে শরীরে এইডস এর লক্ষণ দেখা যায়? 1 মাস থেকে 2 মাস, 1 বছর থেকে 2 বছর, 6 মাস থেকে 10 বছর, 3 মাস থেকে 4 মাস? না, এত কম না। এইডস
এটা হচ্ছে একটা ভাইরাস, এটা দীর্ঘকাল অর্থাৎ 6 থেকে 10 বছর পর্যন্ত, এই 6 থেকে 10 বছর পর্যন্ত এই ভাইরাসটা আপনার ভিতরে থাকবে, তারপরে হচ্ছে এটা দেখা যাবে। আর এই ভাইরাস এটা হচ্ছে মরণঘাতী, অর্থাৎ এই ভাইরাস যার শরীরের মধ্যে একবার প্রবেশ করেছে সে কিন্তু মৃত্যু নির্ঘাত। আজ পর্যন্ত এইডস এর কোনো চিকিৎসা বের হয়নি। এইডস এর চিকিৎসা হচ্ছে সচেতনতা বৃদ্ধি। আপনারা কে বলতে পারবেন কোন মহাদেশে এইডস রোগীর সংখ্যা বেশি? কে বলতে পারবেন কোন মহাদেশে এইডস রোগী সবচেয়ে বেশি? কে বলতে পারবেন কোন মহাদেশে এইডস রোগী সবচেয়ে বেশি? ক এশিয়া, খ আমেরিকা, গ অপশন নেই। দেখি অ্যান্সার করেন তো। বাহ, এশিয়া 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 অ্যান্সার করছেন। বাহ, অ্যান্সারের বন্যা দেখতে পাচ্ছি। এশিয়া আমেরিকা, এশিয়া আমেরিকা। মানুষ কিভাবে আক্রান্ত হয়, এটাতে কিভাবে মানুষ আক্রান্ত হয় যখন হবে তখন বুঝবেন আপু, ভাইয়া বুঝবা তখন। জি, আমাদের শিশির খান বলেছেন, শিশির খান, তারপর হচ্ছে রাশেদা সিদ্দিকা, ইমরান হাসান, নাসরিন আমেরিকা বলেছেন, বাবার রাজকন্যা, হ্যাঁ সে বলেছেন, তারপর শহীদুল্লাহ আফ্রিকা বলেছেন, শাহানা আক্তার এশিয়া বলেছেন। আর যারা যারা এশিয়া অথবা আমেরিকা বলেছেন তাদের একটা হয় নাই, অপশন হচ্ছে 9। সঠিক অ্যান্সার যেটা সেটা হচ্ছে আফ্রিকা। সঠিক অ্যান্সার কোনটা বলেন? আফ্রিকা মহাদেশ। এই মহাদেশে এইডস রোগীর সংখ্যা অনেক বেশি। তাহলে আফ্রিকা মহাদেশে কি বেশি বলেন তো? এইডস রোগীর সংখ্যা অনেক অনেক গুণ বেশি। এইডস রোগীর সংখ্যা অনেক গুণ বেশি। আচ্ছা, আপনাদেরকে আহ, আপনাদেরকে আর কিছুক্ষণ আমি সময় দিব। আমি যতক্ষণ ক্লাসে আছি, যতক্ষণ ক্লাসে আছি ততক্ষণ পর্যন্ত আমার এই অফারটি শেষ সুযোগ, একবারে শেষ সুযোগে আমরা আছি। আপনার এই শেষ সুযোগটা আপনি কাজে লাগাতে পারেন, সিদ্ধান্ত আপনার। আচ্ছা আসেন, আরেকটা বিষয় একটু বলে রাখি, যারা শুধু ইংলিশে পড়তে চান, শুধু ইংলিশ, তার জন্য হচ্ছে 750 টাকা, শুধু ইংলিশ। যে কোনো চাকরির পরীক্ষার জন্য অথবা আপনার অ্যাডমিশন টেস্টের জন্য আপনাকে জাস্ট 1500 টাকার কোর্স এখন 750 টাকা আমরা দিব। কারণ কি? কারণ হচ্ছে এটা সম্মানে, আপনি যেহেতু কষ্ট করে ক্লাস করেন, ক্লাসে সবাইকে কি আপনার কি করা হয়, অফার দেওয়া হয়? ক্লাসের মধ্যে যে একটু মেধাবী, যে একটু পরিশ্রমী, তাকে হচ্ছে অফার দেওয়া হয়। সেজন্য আপনাদের অফার অনলি ইংলিশে যারা, তাদের জন্য 750 টাকা। আর অনলি নিবন্ধন যারা, তারা হলো 1199 টাকা দিবে। বলেন 2014 সালে বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হয়? লন্ডন, বার্লিন, আর্জেন্টিনা নাকি ব্রাজিলে? 14 সালে বিশ্বকাপ দেখছেন আপনারা? দেখেছেন না? 14 সালে একটা বিশ্বকাপ হয়েছিল, কড়া একটা বিশ্বকাপ হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, যে দেশটাতে বিশ্বকাপ হয়েছিল তা আশা ভরসা ব্রাজিল, তারাই পরাজিত হয়েছিল। তাইলে বলেন সঠিক অ্যান্সার কোনটা? আমি তো ভর্তি হতে চাই। জি ভাইয়া, অবশ্যই ভর্তি হবেন, অবশ্যই ভর্তি হবেন। কেন হবেন না বলেন? আপনার স্কিল তৈরি হচ্ছে এখানে, আপনি নিজে, আপনি একজন শিক্ষক হতে চাচ্ছেন। সুতরাং আমরা তো শিক্ষক মানুষ, এই যে পড়াচ্ছে আমরা কি শিক্ষক না আপনার? হ্যাঁ, ছোট হতে পারে শিক্ষক তো। সুতরাং আমাদের স্টাইলগুলো ফলো করেন। আপনি ক্লাসরুমের মধ্যে আমাদের মতো করে আপনি কি করেন, এই ক্লাস নেন, দেখবেন ফিডব্যাক ভালো আসবে, স্টুডেন্টরা পছন্দ করবে আপনার এগুলো। আচ্ছা, তো আমরা যেটা, কোনটা উত্তর সঠিক বলেন? ব্রাজিল। তাহলে 2014 সালে ব্রাজিল। আচ্ছা বলেন তো 2026 সালে, এই যে 2026 সালে তো বিশ্বকাপ আসতেছে তাই না? কোন কোন দেশে হবে? একটা দেশের নাম হচ্ছে মেক্সিকো। হ্যাঁ, মেক্সিকো এই দেশটাতে হবে। আরেকটা দেশ হচ্ছে কানাডা, এই দেশটাতেও বিশ্বকাপ ফুটবল হবে। আরেকটা দেশের নাম হলো যুক্তরাষ্ট্র, দাদা রাষ্ট্র, এই দেশটার মধ্যেও ফুটবল খেলাটা অনুষ্ঠিত হবে। তার মানে বিশ্বকাপ ফুটবল 2026 যে সকল দেশে অনুষ্ঠিত হবে
সে দেশগুলো হচ্ছে মেক্সিকো, কানাডা এবং যুক্তরাষ্ট্র। মেক্সিকো, কানাডা এবং যুক্তরাষ্ট্র, এই সকল দেশে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে। ঠিক আছে, 2026 সালে বিশ্বকাপ ফুটবল। 2026 সালটা বলা হয়ে থাকে বিশ্বকাপের সাল, আবার 2026 সাল বলা হয়ে থাকে দাঙ্গা হাঙ্গামার সাল। কিন্তু আপনি চেঞ্জ করে দিবেন আপনার একটা সফলতা দিয়ে। 2026 সাল আমার জীবনের জন্য একটা সেরা সাল। 2026 সালে আমার চাকরি হয়েছিল, আলহামদুলিল্লাহ। এই যে একটা সেরা দিয়ে আপনি নেগেটিভিটিকে চাপে দিতে পারেন, এটা কিন্তু করবেন। 2026 সাল মানে হচ্ছে আপনার জীবনে চাকরি পাওয়ার সাল, এটা মাথায় রাখবেন। স্যার ফাজিল শেষ করেছি, এখন স্কুল 2 তে সহকারী মৌলবী পদে আবেদন করতে চাই। জেনারেল খুব দুর্বল, এই জন্য কি করতে পারে? জি ভাইয়া, যদি দুর্বলতা থাকে এটা নিয়ে বসে থাকেন না। দুর্বলতা যদি আপনি থাকেন, যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করেন। আমরা কিছু প্রেসক্রিপশন দিব, প্রেসক্রিপশন অনুযায়ী চলবেন। বাংলা বেসিক থেকে আমরা পড়াইয়া দিব। দুর্বলতা আপনি বলবেন না, আপনি বলবেন যে আমি সবল, আমি এখন ক্লাস নিতে পারবো। আপনি ইংলিশের আমাদের সাইদুল স্যার সরাসরি ক্লাসটা নিবেন, ইংলিশ ক্লাসটা করেন, ইংলিশটা সহজ লাগবে আপনার কাছে। আর জিকেটা আমি নিব। ম্যাথ আছেন আমাদের রবিন স্যার, আর ডেইলি সায়েন্স, দৈনন্দিন জীবনে বিজ্ঞান। এই যে 5টা বিষয় থেকে আপনার 100 নাম্বারের প্রশ্ন হবে, তাই তো আপনার দুর্বলতা, তাই না? আশা করি দুর্বলতা থাকবে না। জাস্ট আমাদেরকে 5 থেকে 7টা ক্লাস এর সুযোগ দেন। 5 থেকে 7টা ক্লাস পরে আপনি বলবেন যে ভাইয়া আমার কাছে এখন পানি পানি লাগতেছে, মনে হচ্ছে আমি কনফিডেন্ট পাচ্ছি, আমি এখন পড়াইতে পারবো, এরকম মনে হবে আপনার কাছে। বিশ্বাস করেন না? আপনি যুক্ত হয়ে দেখেন। যদি মনে হয় যে না আপনাদের ক্লাস থেকে আমি কিছু শিখি নাই, জানাইন, টাকা ফিরিয়ে দিব আপনার, যান। জি, যারা টাকা পাঠিয়েছেন, জি আপু টাকা পেয়েছি, টাকা পেয়েছি যে 941 থেকে, জি থ্যাংক ইউ সো মাচ। 131 থেকে, তারপরে 9991 থেকে, তারপরে হচ্ছে 001 থেকে, 759 থেকে, 26 থেকে, 53 থেকে টাকা এসছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, যারা যারা টাকা পাঠিয়েছেন নো টেনশন, আমরা গ্রুপে অ্যাড করে দিচ্ছি, এখনই অ্যাড করব। আচ্ছা আসেন, আমরা বাংলাদেশের সংবিধানে 2011 সাল পর্যন্ত কয়বার সংশোধন হয়েছিল? 2011 সাল পর্যন্ত বাংলাদেশের সংবিধান কয়বার হয়েছিল? 11, 15, 17, 18, 13, 17। আমাদের এই সংবিধানটা 15 বার হবে। তাহলে কয়বার হবে বলেন তো? পঞ্চদশ সংশোধনী 2011 সাল পর্যন্ত। আর বর্তমানে মোট সংশোধনী যদি বলা হয়, মোট সংশোধনী হয়েছে 17 বার। এই 17 বার হচ্ছে আমাদের এই সংবিধানটা কি হয়েছে? সংশোধনী হয়েছে। তাহলে বাংলাদেশের সংবিধান সংশোধন হয়েছে কয়বার? 17 বার। যদিও সংবিধান হচ্ছে দুষ্পরিবর্তনীয়, এই কথাটা লেখা আছে আমাদের সংবিধানের হেডিংসে, লেখা আছে যে লিখিত এবং দুষ্পরিবর্তনীয়, যেটা সহজে কেউ চাইলেই পরিবর্তন করতে পারবে না। আর তারপরে আমার এই সংবিধান 17 বার পরিবর্তন হয়েছে, 17 বার পরিবর্তন হয়েছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ যেই সংশোধনী সেটা হচ্ছে পঞ্চদশ সংশোধনী, যেখানে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছিল। তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয় পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। তারপরে দেখেন এখানে আছে ইন্টারনেট কত সালে শুরু হয়, বা ইন্টারনেট কত সালে চালু হয়েছিল? 1959 নাকি 1969, 1979 নাকি 1989? ইন্টারনেট তো ছিল না আগে। ইন্টারনেট এটা ছিল কি? আরপানেট। এই আরপানেট এর বর্তমান নাম কি? আরপানেটের বর্তমান নাম হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেট, তাহলে আরপানেট এটার বর্তমান নাম হচ্ছে ইন্টারনেট। এটা আমেরিকা 1969 সালে সর্বপ্রথম আবিষ্কার করেছিল হয়েছে, কিন্তু কোনো গাইডলাইন না পাওয়ায়। আচ্ছা, কোনো গাইডলাইন পাচ্ছেন না কেন ভাই? আমাদের আসলে গাইডলাইন ক্লাস তো শুরু হয়নি, আজ রাত থেকে আমাদের ক্লাসটা শুরু হবে। আজকে রাত্রে থেকে পাবেন, ইনশাল্লাহ পাবেন। আপনাদের অনেক ভাই বোন রিকোয়েস্ট করেছিলেন যে ভাইয়া একটু পিছান ক্লাসটা। আমাদের মূলত 19তম নিবন্ধনের ফুল কোর্সের ক্লাসটা শুরু হওয়ার কথা 25 জানুয়ারিতে, কিন্তু আপনাদের অনেকের ভাইবা ছিল প্রাইমারির,
তাই আপনারা রিকোয়েস্ট করেছেন যে ভাই একটু পিছান, একটা সপ্তাহ পিছান, তারপরে ক্লাস নেন। সেজন্য আমরা এক সপ্তাহ পিছিয়েছি, কিন্তু এখন আর একদিনও পিছাবো না। আজ রাত থেকে ক্লাস, আজ রাত থেকে আপনাদের ক্লাস শুরু হবে, যান। আচ্ছা, তো এই সেই ইন্টারনেট, যার পূর্ব নাম ছিল আরপানেট। আরপানেট, জি ভর্তি হতে চান? হ্যাঁ পাঠান, ভর্তি হন, অবশ্যই ভর্তি হবেন, ভর্তি হয়ে যান দ্রুত। তাহলে সঠিক অ্যান্সার কোনটা? 1969। 1969 1969 সালে কি হয়েছিল? আরপানেট থেকে ইন্টারনেট হয়েছিল। তারপরে তারপরের প্রশ্ন, পিলখানায় বিডিআর বিদ্রোহ সংগঠিত হয় কবে? পিলখানায় 25 ফেব্রুয়ারি 2009, 25 ফেব্রুয়ারি 2010, 21 আগস্ট 2009, 21 সেপ্টেম্বর 2010। মনে রাখবেন ঘটনাটা ঘটেছিল ফেব্রুয়ারি মাসে, ফেব্রুয়ারি। আর সেটা 25 ফেব্রুয়ারি যদি হয় তাহলে এটা কাছাকাছি। মনে রাখবেন 25 ফেব্রুয়ারি বিডিআর হত্যা দিবস হিসেবে পালন করা হয়, যেদিন তাদেরকে হত্যা করা হয়েছিল। আমি কালকে ভর্তি হব। জি, কালকে ভর্তি হলে হতে পারবেন, তবে লেকচার তো মিস করবেন। আজকে আপনি যখন ভর্তি হবেন তখনই ক্লাসের অ্যাক্সেস দেওয়া হবে, ঠিক আছে? আপনি কালকে হতে পারেন, এক সপ্তাহ পরে তো হতে পারেন, ভর্তি হতে পারেন, কিন্তু আমরা কোর্স ফি বাড়াতেও পারি, ঠিক আছে? যেমন আমি লাইভ চলাকালীন সময় 1199 টাকা নিচ্ছি, কিন্তু লাইভ কেটে দিলে তো 3000, তখন আপনি ভর্তি হতে পারবেন, কিন্তু 3000 লাগবে। কারণ কি, এটা একটা অফার। অফার তো সব সময়ের জন্য থাকবে না ভাই, সব সময়ের জন্য থাকবে না। এই জন্য অফার যখন দেয়া হয়েছে তখনই আপনাকে কাজে লাগাতে হবে। কি বলছি, পিলখানায় বিডিআর বিদ্রোহ সংগঠিত হয় কত সালে? 25 ফেব্রুয়ারি 2009-তে নাকি 2010-এ? 9-তে ঘটনা ঘটেছিল। সঠিক অ্যান্সার হবে 25 ফেব্রুয়ারি 2009। 25 ফেব্রুয়ারি 2009। আপনারা অ্যান্সার করবেন ক খ গ ঘ দিয়ে, পুরা লিখতে যাইেন না। এই যে আপনারা অনেকে পুরা লিখতে যান, যার কারণে হেসাল হয়। পুরা লিখবেন কেন? না না, পুরা লিখবেন না। যে আমার লাস্ট ডিজিট আমাকে অ্যাড করা হয়নি। জি ভাই, আপনাকে এখনই অ্যাড করা হবে, এখনই অ্যাড করা হবে। আপনি একটু সেন্ড মানি ডান লেখেন, সেন্ড মানি ডান, সেন্ড মানি ডান, এটা লিখে দিবেন। গুড। এবার আসেন, মানব সভ্যতার শুরু হয় কি থেকে? শিল্প থেকে, কৃষি থেকে, জঙ্গল থেকে, নাকি আগুনের ব্যবহার থেকে? মানবদের যে সভ্যতা, সভ্যতা মানে কি? পদ্ধতি। কোন পদ্ধতিতে সে বড় হয়েছে, কোন সিস্টেম ছিল এক সময়, কিসের ব্যবহারের মাধ্যমে মানুষজন তার লাইফ লিড করছে। বিগত সালের প্রশ্ন সব করাবেন না? জি, সবগুলো করাবো ভাই, নো টেনশন, সবগুলো আমরা করিয়ে দিব। আমাদের এই সিরিজ ক্লাসগুলো দেখতে থাকেন, সিরিজ ক্লাসগুলো। সাইদুল স্যারের ফ্রি ক্লাস করে করে অনেকে চান্স পেয়েছে, আর পেইড বেসে এখন চিন্তা করেন সার্ভিসটা আমরা কেমন দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ সেরাটাই আপনি পাবেন। আচ্ছা, এখন আসেন, কৃষি থেকে মূলত মানব সভ্যতা সূত্রপাত হয়েছিল। কৃষি থেকে, হ্যাঁ, কৃষি থেকে মানব সভ্যতার সূচনা হয়েছিল। কৃষি থেকে মানব সভ্যতার সূচনা হয়েছিল। ক্লিয়ার? একসময় মানুষজন কৃষিকাজ করে তাদের জীবন নির্বাহ করত। আবার মানুষজন জীবন নির্বাহ করত নদীর পাশে বসবাস করে, ঠিক আছে, নদীর তীরে। কারণ কি, নদীর তীরে মাছ ধরে তারা বিক্রি করত, খাইতো, হ্যাঁ, বৈদেশিক মুদ্রা পর্যন্ত অর্জন করত। তারপরে মানুষ কি করে, আগুনের ব্যবহার শিখে আস্তে আস্তে। তারপরে কিসের ব্যবহার শিখে? পাথরের ব্যবহার শিখে। তারপরে হচ্ছে চাকার ব্যবহার শিখে। মানুষ যখন চাকার ব্যবহার শিখলো, তখন আমাদের এই পৃথিবীর মানুষজন আধুনিকতার ছোঁয়া পাইলো, আস্তে আস্তে এগিয়ে গেল, মানুষের লাইফে একটা গতি ফিরে আসলো। এটা হচ্ছে চাকার ব্যবহারের মাধ্যমে। তো এই হচ্ছে বিষয়। তারপরে কি আছে? 20 নাম্বার প্রশ্ন। 19 না 20? 20। আচ্ছা, আমি আবার একবার লাস্ট মোমেন্টে আমি চলে আসছি, যেহেতু আপনি দ্রুত যারা যারা ভর্তি হবেন, প্রয়োজনে আপনি 2-1টা অ্যান্সার না করলে হবে, আপনাকে ভর্তি হয়ে নেন, ঠিক আছে? আমরা এগুলো আবারও পড়াবো, ঠিক আছে, আবারও পড়াবো, কিন্তু অফার তো আপনার জন্য থাকছে না। 1199 টাকার অফার। আমি আর সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট আছি।
এই 5-7 মিনিটের মধ্যে যদি আপনি ভর্তি হতে চান 19তম নিবন্ধনে, আমরা আজকে আপনার ক্লাসের অ্যাক্সেস দিব, আজকে আপনি ক্লাস পাবেন। ঠিক আছে, দ্রুত এই নাম্বারে টাকা পাঠান। আপনি 100টার উপরে ক্লাস পাচ্ছেন, বুঝতে পেরেছেন? 100টার উপরে, এখানে টিচার পেমেন্ট আছে, এখানে অনেক খরচ আছে। আমরা শুধু নামে মাত্র একটা ফি নিচ্ছি। আপনার স্কিল তৈরি করছি, আপনাকে তৈরি করছি, আপনাকে পথ দেখাচ্ছি, আপনার ভবিষ্যতে একটা পরিচয় হতে যাচ্ছে। সুতরাং এই অল্প কিছু টাকা আপনি কোরবানি করতে পারবেন না, স্যাক্রিফাইস করতে পারবেন না, ইনভেস্ট করতে পারবেন না, তাইলে আপনার জন্য হবে না। সফলতা যদি চান, এক পাইতে চাইলে এক দিতে হয়, কিছু পেতে চাইলে দিতে হয়। তাইলে 100+ ক্লাস পাবেন এখানে, 100টা পরীক্ষা নিব আমরা, সকল ক্লাসের রেকর্ড দিব, তারপর ক্লাসের পরে ইনশাল্লাহ ক্লাসের মধ্যে আমরা শেষ করে দিব। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের একটা কমিটমেন্ট যে যারা আমাদের সাথে যুক্ত হবে তারা অনেক ব্যস্ত, আমাদের চেয়েও ব্যস্ত। সুতরাং ক্লাসে প্রয়োজনে কম পড়াবো, কিন্তু আপনারে শিখাইয়া দিব। আপনি ক্লাসের শেষে বলবেন যে আরে ওয়াও, তো আমি পারি। আমি না বললাম 5 থেকে 7টা ক্লাস করেন, আপনার ধারণাই চেঞ্জ হয়ে যাবে, ইনশাল্লাহ ধারণা চেঞ্জ হয়ে যাবে। তারপরের প্রশ্ন কি আছে দেখি, 20 নম্বর প্রশ্ন, বাংলাদেশের হোয়াইট গোল্ড কোনটি? দেখেন এই প্রশ্নটা এসেছে 8ম বেসরকারি শিক্ষক নিবন্ধন 12তে, অর্থাৎ আমি কিন্তু যেটা সলভ করা যেটা হচ্ছে 20, সেটা হচ্ছে 8ম নিবন্ধনের প্রশ্নগুলো। তাহলে হোয়াইট গোল্ড বলা হয় কাকে? ইলিশ? না না, ইলিশকে গোল্ডের মতো দেখা গেলেও এটাকে হোয়াইট গোল্ড বলা হয় না। তাহলে পাট? না, পাটকে বলা হয় সোনালী আঁশ। তাহলে কি চিংড়ি? জি, এই চিংড়িটাকে বলা হয় হোয়াইট গোল্ড, সাদা সোনা। মানে সোনারও দেখেন জাত আছে, সেটার নাম কি? হোয়াইট গোল্ড। হোয়াইট গোল্ড, হোয়াইট গোল্ড। আচ্ছা, তাহলে এই বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখতে হবে ভাই, গুরুত্ব সহকারে দেখতে হবে। এই যে দেখেন মারাত্মক লেভেলে গুরুত্বপূর্ণ, ভূপৃষ্ঠের সৌরদীপ্ত অন্ধকারাচ্ছন্ন অংশকে, অংশের সংযোগ স্থলকে কি বলা হয়? উষা, গোধূলি, গুরুবৃত্ত নাকি ছায়াবৃত্ত, কি বলা হয়? ভূপৃষ্ঠের সৌরদীপ্ত অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগের, এই যে সংযোগ হয়েছে অন্ধকারাচ্ছন্ন অঞ্চলটা যখন সৌরদীপ্তের সাথে সংযুক্ত হয় তখন তাকে কি বলা হয়? 5 সেকেন্ড সময়, 5 সেকেন্ড। বলেন। গুড, গুড। তার মানে ছায়াবৃত্ত। অনেকে দেখছি যে চিংড়ি লিখতেছেন আগের প্রশ্নের উত্তর, মানে আপনি পিছিয়ে যাচ্ছেন, তাই তো? তাহলে এটাকে কি বলা হয়? ছায়াবৃত্ত। এটা ডাইরেক্ট মুখস্থ করে ফেলবেন। ভূপৃষ্ঠের সৌরদীপ্ত অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগ স্থলকে ছায়াবৃত্ত বলে। ভূপৃষ্ঠের সৌরদীপ্ত অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগকে ছায়াবৃত্ত বলে। এবার মুখস্থ করে ফেলবেন। পরের প্রশ্নটা দেখি পারেন কিনা। গ্রেট হল কোথায় অবস্থিত? গ্রেট হল একটা, আবার গ্রেট হাউস আরেকটা, হোয়াইট হল একটা, হোয়াইট হাউস আলাদা। এগুলা কিন্তু আলাদা আলাদা বিষয়। দ্রুত করতে হবে, দ্রুত দ্রুত। আচ্ছা, তাহলে গ্রেট হল এটা কি চীনে, যুক্তরাষ্ট্রে নাকি রাশিয়া নাকি ব্রিটেনে? গুড। অনেকে যুক্তরাষ্ট্র মারতেছেন, অনেকে ব্রিটেন মারতেছেন, মারেন। হইলে হইল, না হইলে নাই, এরকম একটা ধারণা। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কোনটা হবে? এটা হচ্ছে চীনে। চীনের যে পার্লামেন্ট ভবন, এটাকে কি বলা হয়? গ্রেট হল বলা হয়, গ্রেট হল বলা হয়। গুড। তাহলে আমি আমি এখন নামাজে যাব। এই নামাজ চলাকালীন সময় আপনি ভর্তি হয়ে যান, এই নাম্বারে ভর্তি হন। আমি যতক্ষণ পর্যন্ত নামাজে আছি ততক্ষণ পর্যন্ত 1100 টাকার অফারটা চলবে ইনশাল্লাহ। শুধু আমি নামাজে যাচ্ছি বলে আপনাদের অফারটা জারি রাখতেছি, আপনারা ভর্তি হয়ে যান। ঠিক আছে, আমরা ক্লাস আপনাকে গ্রুপে অ্যাড করে দিব। অবশ্যই যারা টাকা পাঠাবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ, এই নাম্বারে বিকাশ, এই নাম্বারে নগদ, এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে কি বলে স্ক্রিনশট দিবেন, তাইলে আমরা গ্রুপে অ্যাড করে দিচ্ছি। ওকে, 01767 2657 58 এই নাম্বারে আপনি টাকা পাঠালে আমরা গ্রুপে অ্যাড করে দিব।